দায়িত্ব নিয়েছেন, নতুন দায়িত্ব মানেই হচ্ছে নতুন চ্যালেঞ্জ, এবং এই এমন একটা পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন যখন দলের 3জন সিনিয়র নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এমন একটি সময়ে মহাসচিব হিসেবে আপনি কিভাবে দলকে সামাল দেবেন? চ্যালেঞ্জিং অবশ্যই, কিন্তু রাজনীতি তো আসলে কোনো বেড অফ রোজ না, এটা সবসময় উত্তপ্ত করা এটা একটা সিচুয়েশন থাকবে কণ্ঠকাকীর্ণ। এর মধ্যে দিয়েও দল এগিয়ে যাবে। আর আসলে অব্যাহতির ব্যাপারটি আমি মনে করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারাই তো চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার জন্য আহ্বান করেছিলেন, এবং চেয়ারম্যানকে বাদ দিয়েই তারা কাউন্সিল করার সমস্ত প্রস্তুতিও নিয়েছিলেন। তো সেক্ষেত্রে আসলে প্রথমে বাদ দেওয়ার প্রক্রিয়াটা তো আমার মনে হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাই শুরু করেছে, কিন্তু তৃণমূল এটা মেনে নেয়নি, প্রেসিডিয়াম এটা মেনে নেয়নি। তৃণমূল এবং প্রেসিডিয়াম যখন চেয়ারম্যানের সম্পূর্ণ পক্ষে থাকলেন তখন স্বাভাবিকভাবে বিকল্প কাউন্সিলটা ভেস্তে গেল। এখন বিকল্প কাউন্সিল করাটা একটা তীব্র শৃঙ্খলা বিরোধী অপরাধ, সেটার জন্য তৃণমূল এবং প্রেসিডিয়াম খুব কঠোর ভাষায় শাস্তি চেলেন। স্বাভাবিকভাবেই দলীয় শৃঙ্খলা অনুযায়ী কিছু পদক্ষেপ পরবর্তীতে নেওয়া হয়েছে। আমি বলবো অব্যাহতি পেতে চেয়ারম্যানকে ছেড়ে যাওয়ার প্রক্রিয়াটা আমাদের সাবেক সিনিয়র নেতৃবৃন্দই করেছেন, চেয়ারম্যান এটাকে গ্রহণ করেছে, এবং চেয়ারম্যানের জন্য আর কোনো বিকল্প ছিল না। তৃণমূল তাকে এই বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছে। যদি আমি বলছিলাম যে একটা পর্যায়ে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো হয় চেয়ারম্যান থাকবে না হলে বলা থাকবে, তো স্বাভাবিকভাবেই তৃণমূল এবং প্রেসিডিয়াম চেয়ারম্যানকে বেছে নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বেই দল একতাবদ্ধ আছে। কেউ চলে যাওয়া খুব দুঃখজনক, কেউ অব্যাহতি পাওয়া খুব কষ্টদায়ক। বিশেষ করে আমাদের সাথে আমরা একসাথে অনেক রাজনীতি করেছি, রাজনীতি শিখেছি, সংসদে শিখেছি, আমাদের অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক। কিন্তু যখন দলের চেয়ারম্যানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা, তখন আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে, পার্টি অফিস ভেঙে ফেলছে, গালি দিচ্ছে আমাদেরকে অকারণে, সরকারও আমাদের সাথে চরম বিমতাসুলভ আচরণ করছে, সেই সময় চেয়ারম্যানের ওপেন বিরোধিতা করা এটা কেউ ভালো চোখে দেখেনি, এবং নেতাকর্মীরা এতে তীব্র কষ্ট পেয়েছে এবং তারা ক্ষোভে ফুঁসে উঠেছে, এবং তাদের ক্ষোভটা প্রশমিত করার জন্যই অব্যাহতি দেওয়া হয়েছে। 3জন নেতা এবং সব মিলে যে 11 জন, এবং তারা কালকে সংবাদ সম্মেলন করেছে, নিশ্চয়ই আপনি সেটি শুনেছেন। এবং সেই সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে সপ্তমবারের মতো যখন জাতীয় পার্টি ভাঙে গত বছর রওশন এরশাদের নেতৃত্বে, এবং সেখানে কাজী ফিরোজ রশিদ সহ দলের বেশ কয়েকজন নেতা ছিল। গতকালকের সংবাদ সম্মেলনে কিন্তু কাজী ফিরোজ রশিদ সহ অনেকেই ছিলেন সেই সংবাদ সম্মেলনে। অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত যে নেতা এবং রওশনপন্থী দলের যে অংশ, তাদের নেতারা এক হয়ে একজোটে একটা সংবাদ সম্মেলন করেছে। এর মধ্য দিয়ে কি আসলে কোনো বার্তা আসছে যে অব্যাহতিপ্রাপ্তরা নতুন ফরম্যাটে দলকে আবার গোছাবে, এরকম কোনো ইস্যু আপনাদের মনে হচ্ছে? না, এরকম কিছু আমাদের মনে হচ্ছে না। আমরা যেটি অনুভব করছি স্বাভাবিকভাবেই যতজন অব্যাহতিপ্রাপ্ত হয়েছে সকল অব্যাহতিপ্রাপ্ত একত্রিত হয়েছে, এবং যারাই অব্যাহতিপ্রাপ্ত হয়েছে তারাই পাবলিকলি চেয়ারম্যানের পরিবার, জাতীয় পার্টি নিয়ে তীব্র কুৎসা বৎসনা করেছেন। তো সেই কুৎসা বৎসনার স্মৃতি নিয়ে তো আসলে তাদেরকে জাতীয় পার্টির নেতাকর্মীরা গ্রহণ করবে না, মূলধারা ভোট ব্যাংক তাদেরকে গ্রহণ করবে না। 7বার জাতীয় পার্টি ভেঙেছে, মতভেদের হয়বার, কিন্তু যারা ভেঙেছে তারা কেউ সফল দল করতে পারে না, তারা কেউ দলকে দেশব্যাপী বিস্তৃত করতে পারে। জাতীয় পার্টিও কিছু করতে পেরেছে। তো আমি মনে করি রাজনীতি খুব নির্মম, খুব নিষ্ঠুর, এর মধ্যেও এগিয়ে চলতে হবে। আমাদের তো পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষের একটা বড় অংশ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে, আমাদের নেতাকর্মী আমাদের দিকে তাকিয়ে আছে। সামনে আমরা যদি সাহসী রাজনীতি না করি, এগিয়ে যাওয়ার রাজনীতি না করি, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বগুলোকে অতি গুরুত্ব দিই, তাহলে তো দল আগাবে না। দলকে এখন দলের এজেন্ডা নিয়ে আগাতে হবে, দলকে এখন সুসংগঠিত করতে হবে। সামনের ভোটে যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, ভোটে অংশগ্রহণের পরিবেশ থাকে, তাহলে অংশগ্রহণ করে আমাদের আসন সংখ্যা বাড়াতে হবে, পুরনো আসনগুলোকে উদ্ধার করতে হবে, পুরনো উপজেলার চেয়ারম্যানগুলিকে উদ্ধার করতে হবে, পুরনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে উদ্ধার করতে হবে। এটাই আমাদের এখন একমাত্র মিশন। এর বাইরে আমরা এখন অন্য কোনো বিষয়ে এই মুহূর্তে মনোনিবেশ করি। সেক্ষেত্রে সরকারের তো একটা টেন্টেটিভ সময় রয়েছে যে ফেব্রুয়ারিতে তারা ইলেকশন করতে চায়, এবং আপনি নতুন মহাসচিবের দায়িত্ব নিয়েছেন, আপনি নিজেও বলছেন দলের ইন্টারনাল বিরোধগুলো পাশে রেখে দলকে সুসংগঠিত করতে হবে। তো দলকে সুসংগঠিত করা ছাড়াও আপনি নিজের আসন পুনরুদ্ধার করতে হবে, জাতীয় পার্টির অন্যান্য যে আসনগুলো সেগুলো বাড়াতে হবে। যেহেতু ফেব্রুয়ারিতে ভোট, এই স্বল্প সময়ে দলকে পুনর্গঠিত করে সেই আসন ফিরে পাওয়া কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে?
দেখুন, জিএম কাদের এই সরকারের অন্যায়, অনিয়ম, মব এর বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি দীর্ঘদিন পর অ্যান্টি এস্টাবলিশমেন্ট রাজনীতির ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং এদেশের রাজনীতিতে আমরা মনে করি অ্যান্টি এস্টাবলিশমেন্ট রাজনীতির জোয়ারটাই সবসময় বৃহৎ আকার ধারণ করে। নতুন যে দলগুলো এসেছে এনসিপি, তারাও আমাদের ইয়াং ফ্রেন্ডস, তারাও ভালো করবে, তাদের প্রতি শুভাকাঙ্ক্ষী, কিন্তু তারা কিন্তু সরকারি দলের আচ্ছাদনের বাইরে আলাদা করে নিজেদের অস্তিত্ব এস্টাবলিশ করতে পারেনি। সকল ক্রিটিক, সকল জনগণ, সকলেই তাদেরকে সরকারেরই ছায়া দল মনে করে বা কিংস পার্টি বলে মনে করে। কুইন্স পার্টি কেন বলেন আমি জানি না, কিংস পার্টি বলে। জাতীয় পার্টি এই মুহূর্তে কিন্তু কিংস পার্টি না। জাতীয় পার্টি এই মুহূর্তে সরকারের সমালোচনা করা একটি শক্ত ভিত্তির মত প্রকাশের দল, যারা জনগণের নিরাপত্তা নিয়ে কথা বলছে, জনগণের মর্যাদা নিয়ে কথা বলছে। এর সাথে যদি আমাদের অতীত দেখেন, বন্ধুবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ ইম্প্যাকেবল ওনার এক ক্যারিয়ার ছিল আর্মিতে, এবং উনি রক্তপাতহীনভাবে জিয়ার মৃত্যুর পরে দেশকে বাঁচিয়েছেন, রক্তপাত থেকে বাঁচিয়েছেন। এটা অ্যান্থনি মাসকেন্সের বইতে 3 পাতা লেখা আছে। এবং উনি ক্ষমতা প্রথমে নিতে চাননি, পরে বিচারপতি সত্তার যখন পদত্যাগ করলেন উনি ক্ষমতা নিলেন। ক্ষমতা নিয়ে উনি সাইকেলে ঘুরেছেন, উন্নয়ন করেছেন, সংস্কার করেছেন, প্রচুর রাস্তাঘাট করেছেন, ক্ষমতার সর্বনিম্ন ব্যবহার করেছেন। ওনার হাতে আর্মি ছিল, পুলিশ ছিল। 82 থেকে 90 এই 8 বছর বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড সর্বনিম্ন হয়েছে, সর্বনিম্ন। এবং এরপরে 90 সালে ওনার মেয়াদ ছিল, আরো 3 বছর মেয়াদ ছিল, কিন্তু উনি যখন দেখলেন যে না, রক্তপাত হতে পারে, উনি ক্ষমতা ছেড়ে দিলেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে 6 বছর জেলে ছিলেন। জেলে থেকে উনি 5টি আসনে জয়লাভ করেছেন লক্ষাধিক ভোটের ব্যবধানে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি নাই যিনি আর্মি অফিসার ছিলেন, পরে সেনাপ্রধান হলেন, সেনাপ্রধান থেকে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর থেকে রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি থেকে কারানির্বাচিত সংসদ সদস্য হলেন এবং মৃত্যুবরণ করলেন বিরোধী দলের নেতা হিসেবে। পৃথিবীতে এমন একজন নেতা পাওয়া যাবে না যার এই বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। জিএম কাদের 8 থেকে 13 মন্ত্রী ছিলেন। যখন এরশাদ স্যার ক্ষমতায় ছিলেন তখন জিএম কাদেরকে দেশের মানুষ চিনত না, কারণ এরশাদ কখনোই পরিবারতন্ত্রে বিশ্বাস করতেন না এবং এরশাদ পরিবার রাষ্ট্রপতির পরিবার হয়ে কোনো অন্যায় সুবিধা নিয়েছে এমন কোনো নজির নেই। তারা প্রত্যেকেই নিজের যোগ্যতায় চাকরি বাকরি করেছে এবং সততার সাথে, দক্ষতার সাথে, প্রত্যেকে মেধাবী। পরে 8 সালে যখন জিএম কাদের মন্ত্রী হলেন, বাংলাদেশ ইতিহাসের সফলতম মন্ত্রী হলেন। উনি বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায় এদেশের দ্রব্যমূল্য সবচেয়ে নিয়ন্ত্রণে ছিল এবং উনি যখন বিমান পর্যটন মন্ত্রী হলেন, প্রথমবারের মতো বিমান কিন্তু লাভজনক প্রতিষ্ঠান হল। এই নজিরগুলো আমরা যখন জনগণের সামনে তুলে ধরবো, আমার বিশ্বাস জনগণ আমাদেরকে একটি সুযোগ দিবে এবং ভাসমান যে বিশাল রাজনৈতিক শূন্যতা আছে, সেই শূন্যতার একটা অংশ জাতীয় পার্টি থেকে থাকবে। কিন্তু শামীম ভাই, গত 3টি নির্বাচনে যেভাবে জাতীয় পার্টিকে ট্রিট করা হয়েছে, জাতীয় পার্টিকে সংসদেও এই নিয়ে অনেকে আলোচনা করেছে যে গৃহপালিত বিরোধী দল বা রাজনৈতিক দল, এবং 3টি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে কার্যত ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে বা একনায়কতান্ত্রিক বা স্বৈরশাসক হতে সহযোগিতা করেছে শেখ হাসিনাকে, এরকম পরিচিতি কিন্তু জাতীয় পার্টি দাঁড়িয়ে গেছে। সেই পরিচিতির বাইরে যে সামনে নির্বাচনে এই পরিচিতিটাকে আপনারা আসলে কতটা রিমুভ করতে পারবেন সামনে দিকে? ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশে হয়, সবসময় হয়। আমাদেরকে ওই ট্যাগিং গুলো দেওয়া হয়েছে। একটা সময় 72-73 বলা হতো তুমি মস্কো পন্থী, তুমি চায়না পন্থী, তুমি পেকিং পন্থী, তুমি কলকাতা পন্থী, গালিগুলো দেওয়া হতো। আওয়ামী লীগের লোকজন কথায় কথা বলতে পাকিস্তান চলে যাবে, এখন কথায় কথায় বলে ভারত চলে যাবে। তো এই ট্যাগিং রাজনীতি তো আমাদের দেশের তরুণ সমাজ, আমার দৃঢ় বিশ্বাস, তারা এটাকে গ্রহণ করবে না। জাতীয় পার্টি 8 সালে ভোটে অংশগ্রহণ করেছিল, সেখানে সকল দল অংশগ্রহণ করেছিল। 14 সালে একতরফা ভোট হয়েছে, আমরা অস্বীকার করি না। 154 জন সেখানে আনকন্টেস্টেড হয়েছে, সেখানে জাতীয় পার্টি ভোট বর্জন করেছিল এই পার্টি অফিস থেকেই। কিন্তু পরবর্তীতে আমাদের একটি অংশ ভোটে অংশগ্রহণ করে, কিন্তু 270 জন মনোনয়ন প্রত্যাহার করে থাকে। ফলে সেই ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে পুরোপুরি, এটা বলা যাবে না। 18 সালে আমরা সকলেই অংশগ্রহণ করি। হ্যাঁ, 18 সালে স্টকিং বা অন্যান্য অনিয়ম ঘটেছে, কিন্তু সেখানে বিএনপি সংসদ সদস্য ছিল।
24 সালের ভোটে অংশগ্রহণটা হয়তো বা না করলে ভালো হতো, এটা অনেকে মনে করছে, কিন্তু আমাদের দলীয় অবস্থানটি এরকম ছিল, জিএম কাদের ভোটে না গেলে জাতীয় দলের আরেকটি অংশ ভোটে চলে যেত, দলটা দ্বিখণ্ডিত হতো, এবং এই দ্বিখণ্ডিত দল হওয়ার নিয়ে জিএম কাদের একটি বিব্রতকর অবস্থায় পড়ত। সেক্ষেত্রে ভোটে অংশগ্রহণ করে একাধিক এমপি পাশ করিয়ে সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা নেওয়ার একটি প্রস্তাবনা ছিল। পাশাপাশি পরবর্তীতে আমরা পদত্যাগ করারও সিদ্ধান্ত ছিল, সুযোগ বুঝে আমরা পদত্যাগও করবো দেশের স্বার্থে, এবং সেটা বুঝতে পেরেই আওয়ামী লীগ কিন্তু 70 জনকে স্বতন্ত্র পাশ করায়, জাতীয় পার্টি সংসদে থাকবে না, শপথ নিবে না, যে কোনো সময় পদত্যাগ করতে পারে, সেটার জন্য ব্যাকআপ কন্টিনজেন্সি প্ল্যান আওয়ামী লীগ 70 জনকে পাশ করে, আমাকেও হারিয়ে দেয়। তো সেই সময় কিন্তু আমাদের অবস্থানগুলো জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ আমাদের বক্তব্যকে তীব্রভাবে প্রেস করতো, শেয়ার করতো, লাইক করতো, কমেন্ট করতো। এমনকি সাজিদ সাহেব আমাদের উত্তরবঙ্গের, উনিও কিন্তু আমার সংসদে একটা বক্তব্য শেয়ার করেছিলেন সেই সময় প্রশংসার সাথে। তো আমাদের সেই সময়ের অবস্থানটা যে সবাই নিগৃহীত করতো ব্যাপারটা এমন না। বিপ্লবের সময়ও আমরা তীব্রভাবে বিপ্লবে অংশগ্রহণ করেছি, আমাদের মারা গেছিল, আমাদের 19টা মামলা হয়েছিল। টকশোতে আমি তীব্র ভাষায় কথা বলেছি, জিএম কাদের সংসদে ছাত্রদেরকে বীর মুক্তিযোদ্ধা বলেছেন, আবু সাইদের বাসায় গিয়েছেন জিএম কাদের, সম্ভবত 20 তারিখ 18 তারিখ আবু সাইদের বাসায় গিয়েছেন। আমাদের রংপুরের মেয়র মোস্তফা সাহেব উনি ছাত্রদেরকে পানি খাইয়েছেন, মিছিল করেছেন, আন্দোলন করেছেন। তো স্বাভাবিকভাবে যখন আওয়ামী লীগের পতন হলো, আমরা ভেবেছিলাম দেশ গঠনে আমাদেরকে ডাকা হবে, রাখা হবে। তবে যেটি ছিল একটা সুন্দর গান আছে না, দেশ তোমার বাবার নাকি, তো আগে দেশটা ছিল কিছু লোকের বাবার, এখন দেশটা কিছু লোক নিজেদের বাবার করতে চাচ্ছে। তারা ওই আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেককে বাদ দিয়ে ছোট একটি গণ্ডিতে দেশের সংস্কার, ছোট একটি গণ্ডিতে দেশের নির্বাচন, ছোট একটি গণ্ডিতে দেশের সংসদ, ছোট একটা গণ্ডিতে দেশ চালানোর একটা অপচেষ্টা চালাচ্ছে, যেটি টেকসই হবে না। দেশটা সকলের, মানচিত্র সবার, স্বাধীনতা সার্বভৌমত্বে অংশগ্রহণের সবার অধিকার আছে। আপনি চিহ্নিত অপরাধী পাবে, সকলকে নির্বাচন করার অধিকার দেওয়া উচিত, সকলকে মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত, সকলকে দেশ গঠনে আপনি একাত্মতা করা উচিত। আপনি যদি সকলকে একাত্মতা না করেন, তাহলে আপনার স্ট্রেংথ কমে যাবে, মেরিট কমে যাবে, অভিজ্ঞতা কমে যাবে। সেই কাজটি করার জন্য ডক্টর ইউনূস স্যারকে সবাই বেছে নিয়েছিলেন। ডক্টর ইউনূস স্যার খুব দুঃখের সাথে উনি এক অংশের নিয়ে সংস্কার করছেন, সংলাপ করছেন, আরেক অংশকে উনি সংস্কার সংলাপে ডাকছেন না। ওনার উচিত ছিল নেলসন ম্যান্ডেলার মতো সাদা কালো দুই পক্ষকে নিয়েই, পরাজিত জয়ী শক্তি সবাইকে নিয়ে দেশ চালানো। সাদারা সাউথ আফ্রিকায় অ্যাপার্থেইড, ডিসক্রিমিনেশন যে পরিমাণ ব্ল্যাকদের সাথে করেছে, তারপরেও তো নেলসন ম্যান্ডেলার ফার্স্ট ক্যাবিনেটে 50% হোয়াইট রেখেছিল, পরে সেটা কার্যকর হয়নি, উনি করেছিলেন। ডক্টর ইউনূস স্যার নেলসন ম্যান্ডেলা হওয়া উচিত ছিল, কিন্তু উনি, ওনাকে দিয়ে অনেকেই আসলে খুব নিষ্ঠুর রাজনীতির খেলা খেলছে। আমরা ওনাকে নিয়ে ভীত সন্ত্রস্ত যে এই নিষ্ঠুর রাজনীতির খেলায় যে কোনো সময় দেশে গৃহযুদ্ধ হতে পারে, দেশের অর্থনৈতিক কলাপস করতে পারে, প্রচুর মানুষ দরিদ্র হতে পারে। সেখান থেকে দেশটাকে স্টেটসম্যানশিপ দেখাতে হবে ডক্টর ইউনূস স্যারকে। এই জায়গাটায় যেহেতু ইনক্লুসিভ পলিটিক্সের কথাই যদি আপনার কথাটা মেইন করে দিই, তো সেক্ষেত্রে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা 16 বছর শাসন করে গেল, তো সেই জায়গাতে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যত প্রশাসনিকভাবে নিষিদ্ধ। যে প্রক্রিয়ায় এটি নিষিদ্ধ হলো যাদের দাবির প্রেক্ষিতে, সেটাকে আপনারা সমর্থন করেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু আওয়ামী লীগ এখন রাজনীতিতে নেই, সুতরাং একটা ভোটের মাঠে তো একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে আছে, এই ভোটগুলো জাতীয় পার্টিকে গ্র্যাব করতে পারে কিনা? এ বিষয়ে আমাদের দলীয় মন্তব্য, আওয়ামী লীগের ব্যানের বিষয়ে এখন দলীয় কোনো সিদ্ধান্ত আমরা হয়নি বা মন্তব্য হয়নি, সেক্ষেত্রে আমি দলীয় মন্তব্যটি এখন বলতে পারবো না। আইনজীবী হিসেবে বলতে পারি, একটা বিচারিক প্রক্রিয়ায় পেন্ডিং অবস্থায় বিচার না করা পর্যন্ত ব্যান, এটা আমাদের এক্সিস্টিং কোনো আইনে বলা নেই। বিচার না করা পর্যন্ত একটি দল বা সংগঠন ব্যান হবে এমনটি আমরা পাইনি। সন্ত্রাসের অভিযোগে হতে পারে, রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে হতে পারে। সেখানে আমি মনে করি একটা লিগাল ভুল প্রথমে হয়ে গেছে। দ্বিতীয় ভুলটি হলো যে আওয়ামী লীগকে আপনি ভোটে আনবেন না, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের কি হবে? আমরা যদি এদেশের যারা নিউট্রাল সুধী সমাজ আছে, তাদের সাথে আমরা কথা বলেছি,
তাদের সকলকে আপনি একত্রিত করেন, সকলে কিন্তু সমস্যারে বলছে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন দেশের জন্য মঙ্গলকর নয়, সেখানে কিন্তু মতভেদ আছে। সো ওই সিদ্ধান্তগুলো যে সর্বসম্মতিক্রমে হয়েছে, ব্যাপারটি কখনো এমন না। যদি আওয়ামী লীগকে বা কোনো দলকে বাদ দিয়ে ভোট করলে দেশের মঙ্গল হয়, আমরা সকলে সেটাই সমর্থন করতাম, কিন্তু বিজ্ঞজনরা সকলে কিন্তু সেটা বলছে না, একাংশ বলছে একাংশ বলছে না। এই অবস্থায় যদি আওয়ামী লীগকে ছাড়া একটা ভোট হয়, সেক্ষেত্রে প্রশ্ন আসবে যে আওয়ামী লীগের ভোটগুলো কে নেবে। আমি মনে করি সেই ভোটগুলো নেওয়ার সবাই চেষ্টা করবে, তারা কাকে ভোট দেবে। এটি কোনো গুছালোভাবে যখন মার্কা থাকবে না, তখন শূন্যস্থানের ভোটগুলো গুছালোভাবে এক বাক্সে পড়বে, কখনো এমন না। বেশিরভাগ ভোটই স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে পড়বে। তবে 14 সালে যখন জিএম কাদের এবং এরশাদ নির্বাচন বর্জন করলেন, আমিও করলাম, তখন সেই অবস্থানটি বিএনপির জন্য প্রশংসিত ছিল, কারণ সেই অবস্থানটি ছিল অন্তর্ভুক্তি ইলেকশনের পক্ষে। সেটা নিয়ে আওয়ামী লীগ তীব্র অ্যানয় ছিল, তীব্রভাবে, এবং আওয়ামী লীগ অনেকদিন কটাক্ষ করতাম। আজকে আমরা যদি অন্তর্ভুক্তি ইলেকশনের কথা বলি, এটাতে বর্তমান সরকার, এনসিপি, বিএনপি ক্ষুব্ধ হতে পারে, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না, আমরা অন্তর্ভুক্তির পক্ষে কথা বলছি। অন্তর্ভুক্তি পক্ষে কথা বলার কারণে আওয়ামী লীগের কিছু লোক ভাবতে পারে যে জাতীয় পার্টি সঠিক কথা বলছে, তাদেরকে ভোট দেওয়া যেতে পারে। এটির সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না আমরা, কিন্তু আমরা নিজেদের ভোটের উপরই আস্থাশীল। আমরা এখনো অন্য পার্টির ভোট পাবো, আমরা এতটা কনফিডেন্টও না। আমরা এই ধরনের কোনো পলিসিতেও যাচ্ছি না। আমরা আমাদের দল করবো, আমাদের রাজনীতি, আমাদের স্ট্রাকচার আমরা তুলে ধরবো, এবং তার ভিত্তিতেই আমরা জনগণের কাছে ভোট চাবো। আমি মনে করি বিশাল ফ্লোটিং ভোটে জাতীয় পার্টির দেশ চালানোর যে অভিজ্ঞতা আছে, সেটি দিয়ে জাতীয় পার্টি কিছু ফ্লোটিং ভোট পাবে। শ্যাম ভাই, আরেকটা প্রসঙ্গ, যদিও সরকার আপনাদেরকে ডাকেনি, তারপরেও ঐক্যমত্য কমিশনের আলোচনা সহ বিভিন্ন সরকারের যে সংস্কার প্রক্রিয়া চলছে, সেখানে জামাত, এনসিপি, ইসলামী দল সহ বেশ কিছু দল তারা সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে তারা নির্বাচনের দাবি তুলেছে। এপিআর এর নির্বাচন যদিও বিএনপি দাবি করছে না এবং তারা এর বিরোধিতা, আসলে এই সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আসলে জাতীয় পার্টি কি ভাবছে, এবং এর আপনি তো একজন আইনজ্ঞ, তো সেক্ষেত্রে এর পজিটিভ নেগেটিভ বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি কি ভাবছেন? দেখুন, জাতীয় পার্টিকে সংলাপে সংস্কারে ডাকেনি, আবার জাতীয় পার্টির আমলে যে কটি বিষয়ে এই ঐক্যমত কমিশন ঐক্যমত হয়েছে, তার মধ্যে দুটি বিষয় হচ্ছে উপজেলা পর্যায়ে কোর্ট যাবে, এটা কার করা? এরশাদের করা, জাতীয় পার্টির করা। আরেকটা করেছে যে ঢাকা থেকে হাইকোর্টগুলো বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগীয় শহরে যাবে, এটা কার করা? এটাও এরশাদের করা। জাতীয় পার্টিকে সংস্কারে না ডাকলেও জাতীয় পার্টির সংস্কারটা তো আবার গ্রহণ করছে। তো আমি মনে করি পিআর পদ্ধতি কিন্তু প্রবক্তা এরশাদ এবং জিএম কাদের, ফেডারেল স্ট্রাকচারের সরকারের প্রবক্তা এরশাদ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অনেকে বলেছে এরশাদ স্যার খুব কাঠামোগতভাবে বলেছে, এবং পিআর পদ্ধতি নিয়ে এরশাদ স্যার নিজস্ব লেখনী এবং প্রেজেন্টেশনও আছে। এখন পিআর পদ্ধতির এই মুহূর্তে সমস্যা হচ্ছে এই শব্দটার সাথে দেশবাসী এই মুহূর্তে পরিচিত না। তো আপনি ভোট যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয়, এই 5-6 মাসে নতুন একটি ভোটিং সিস্টেম সম্পূর্ণভাবে দেশবাসী গ্রহণ করতে পারবে কিনা, প্রথম কথা। আরো একটি বিষয় আছে, পিআর সিস্টেমের ভোট আনতে গেলে আপনার গণভোট লাগবে কিনা। আপনি একটা টোটাল ভোটিং সিস্টেম চেঞ্জ করে ফেলবেন, সেটার জন্য তো গণভোট লাগার কথা। আপনি দেশের ক্যারেক্টার, পার্লামেন্টের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছেন, কনস্টিটিউয়েন্সি ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছেন। তো সেইখানে গণভোট লাগা উচিত বলে আমি মনে করি। যদিও আমাদের সংবিধানে গণভোট ছিল না, এখন 15 অ্যামেন্ডমেন্টের কিছু অংশ বাদ দেওয়া হলে গণভোট আবার ফিরে আসবে। আরেকটি বিষয় হচ্ছে পিআর সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতা যেটি হবে, আসন বিন্যাস কিভাবে হবে। একটি দল 10% ভোট পেল, 30টি আসন পেল, কোন 30টি আসন পাবে? এখানে হতে পারে যে তারা যেখানে সবচেয়ে বেশি হায়েস্ট ভোট পেয়েছে সেই প্রথম 30টি হতে পারে, কিন্তু তারা যদি দেখা যায় 20টি জায়গায় হায়েস্ট ভোট পায়, 20টি জায়গায় যদি অন্যরা ওনার থেকে বেশি ভোট পাবে, এইটার আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে? ফলে দেখা যাবে যে দল সরকার গঠন করবে তারা জোরপূর্বক শহর এলাকার বা উন্নত এলাকার আসন নেওয়ার চেষ্টা করবে, ভোট ব্যাংক এলাকার আসন নেওয়ার চেষ্টা করবে। এই সমস্যাটার সমাধান আমরা এখনো দেখতে পারিনি। এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমার ব্যক্তিগত অভিমত, দেশে উচ্চকক্ষ করা উচিত। উচ্চকক্ষে প্রাথমিকভাবে কিছুটা পিআর সিস্টেম আনা যেতে পারে, প্রাথমিকভাবে।
তাহলে হবে এটা পরীক্ষামূলকভাবে আসলো এবং তার ফলে এটা কতটুকু অ্যাডজাস্টমেন্ট করা যায়, কি কি ফ্লজ আছে এগুলো দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অর্থাৎ কি মিশ্র পদ্ধতি? মিশ্র পদ্ধতি, এক্স্যাক্টলি। পুরোপুরি পেয়ারটা আমি মনে করছি এই মুহূর্তে আমাদের দেশে এখন দেশ প্রিপেয়ার না। দেশ prepare না। আচ্ছা। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরোধী দলগুলো থেকে, অর্থাৎ এখন তো আসলে বিরোধী দল এই অর্থে বলা যায় না, জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের নেতৃত্বাধীন যে পার্টি, জামাত সহ বিভিন্ন দলগুলো রয়েছে, তারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই যাচ্ছে এবং একই সঙ্গে জুলাই সনদকে সংবিধানের অংশ করতে চাচ্ছে। আপনি এ ব্যাপারে কি বলেন? জাতীয় পার্টি কি মনে করে? ছাত্র জনতার জুলাই নিয়ে আবেগটাকে আমরা শ্রদ্ধা করি। তীব্র সাহসিকতার সাথে তারা নেমে যুদ্ধ করেছে, গুলি খেয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। জুলাই সম্পর্কে একটি ডিক্লারেশন, একটি সনদ থাকতে পারে, কিন্তু সেটি সংবিধানে সন্নিবেশিত করলে আমাদের আগের ডিক্লারেশনের কি হবে? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 17 এপ্রিল যেটা দেওয়া হয়েছিল, যেটা সংবিধানের অংশ। একটা জাতির ডিক্লারেশন কি দুবার হতে পারে? স্বাধীনতার ডিক্লারেশন তো একবারই হবে। এরপরে যে বিপ্লবগুলো হবে, আন্দোলনগুলো হবে, সেগুলো সরকার পরিবর্তন, সরকার পতনের আন্দোলন। 90 সালেও হয়েছিল, স্বীকার করা যাবে না। 6 সালেও হয়েছিল, 2006 সালে 111 আসলো, তখন তো আওয়ামী লীগ নদী বৈঠা নিয়ে ব্যাপক আন্দোলন করেছিল। সেটার তুলনায় অবশ্যই জুলাই আগস্ট অনেক বড় পরিসরে, কিন্তু 71-এর ধারে কাছে তো আসবে না। তাহলে আপনি 71-এর একটা ইনস্ট্রুমেন্টকেও যেভাবে সংবিধানে রাখবেন, 71 পরবর্তী আরেকটা ইনস্ট্রুমেন্টকেও সেভাবে সংবিধানে রেখে দেবেন, তাহলে এই দুটোর মধ্যে কোনটা গুরুত্ব বেশি? আমার মতে অবশ্যই জুলাই চার্টার হতে পারে, জুলাই ঘোষণা হতে পারে, সেখানে কিন্তু সেটা সংবিধানে আনলে সংবিধানটা কন্ট্রাডিক্টরি হতে পারে ইনহেরেন্টলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেক গভীর চিন্তা ভাবনার প্রয়োজন আছে। অর্থাৎ এটা নিয়ে আরো চিন্তা ভাবনা, সেক্ষেত্রে সরাসরি যদি বলেন, তার মানে সংবিধানে না আনাটাই লজিক্যাল আপনার দৃষ্টিতে? আমার মতে সংবিধানে না আসাটাই লজিক্যাল। আরেকটি বিষয় আছে, এই জুলাই চার্টারে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কোনো অংশগ্রহণ থাকবে না, জাসদের থাকবে না, বাইশ ভান্ডারির থাকবে না, জাতীয় পার্টিকেও ডাকা হচ্ছে না। এটা কি সার্বজনীন জুলাই চার্টার হলো? মানে দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার কোনো চার্টার হলো? আমি যতই আমরা আগের সরকার বা আগের দলগুলোকে আমরা যতই সমালোচনা করি, দেশের যখন একটি রিফর্ম হবে, দেশের একটি চার্টার হবে, সেটা সকলের অংশগ্রহণই তো করতে হবে। সকলের অংশগ্রহণ ছাড়া তো সেটা হবে না। যেমন আমাদের 72-এর সংবিধান বা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র বা ইভেন সংবিধান, সকলের অংশগ্রহণ ছিল। এই সকলকে বাদ দিয়ে একটা অংশ দিয়ে যেটাই করবে চাপিয়ে দেওয়া হবে, কিছুই হবে না। একটা অংশ মিসিং হয়ে গেল, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি অনেকে তুলছে। জাতীয় পার্টি কি ভাবছে? একদিন মিটিংয়ে পার্টিতে আমাদের কোনো আলাপ হয়নি, তো আমি আমার ব্যক্তিগত মত বলতে পারি যে এটা নির্বাচন, জাতীয় নির্বাচনকে দেরি করাতে পারে, বিলম্ব করাতে পারে। বিলম্ব করা একটা প্রক্রিয়া হিসেবে দেখা হবে। স্বাভাবিকভাবে বিএনপি এটাকে তীব্র সন্দেহের চোখে দেখছে। আর আমি যেটা অনুভব করি, দেশে এখন একটা ইলেকট্রিক প্রবলেম এই কারণে প্রয়োজন, ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে, ব্যবসায়ীরা লোক ছাঁটাই করছে, শিল্প কারখানাগুলো শাটডাউন করে দিচ্ছে এবং 18 লক্ষ নারী প্রতিদরিদ্র হয়ে গেছে সময়, টোটাল 28 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে, 22 লক্ষ জব হারিয়ে গেছে, 22 লক্ষ জব দেশ থেকে হারিয়ে গেছে, আর নাই। এবং এফডিআই আসবে না, কখনোই এরকম একটি পরিস্থিতি এফডিআই আসবে না। একটি ইলেকটেড সরকার আসলে সে যে আলাদিনের চেরাগ নিয়ে দেশ চেঞ্জ করে ফেলবে এমনটি হবে না। কিন্তু যখনই একটি ইলেকটেড গভর্নমেন্ট আসবে এবং ইনক্লুসিভ ইলেকশনাল ইলেকটেড গভর্নমেন্ট আসবে, তখন একটা 5 বছরের ম্যান্ডেট পাবে। তখন ব্যবসায়ীরা, ফরেন ইনভেস্টররা সকলে এই 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবে, অর্থনীতিতে বাবেল সৃষ্টি হবে এবং দেশের মানুষ তখন দরিদ্রতার হার কমে যাবে বা স্ট্যাবল হবে, চাকরি পাবে। এই সমস্তগুলোর সমাধান তো স্থানীয় সরকার না, এগুলোর সমাধান জাতীয় নির্বাচন। আর নির্বাচন কমিশনের স্টেক হোল্ডার তো বিএনপি, জাতীয় পার্টি বা নিবন্ধিত গুরুত্বপূর্ণ দলগুলো যদি বলে স্থানীয় সরকার আগে না, তার নির্বাচন কমিশন কেন আগ বাড়িয়ে, তার কি স্বার্থ আছে স্থানীয় সরকার আগে করার? তো নির্বাচন কমিশন তো গুরুত্বপূর্ণ দলের গুরুত্ব বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। সেখানে জাতীয় পার্টিকে ডাকা হয় না নির্বাচন কমিশন নিবন্ধিত দল হিসাবে, নির্বাচন কমিশন অনিবন্ধিত দলকে ডাকে, নিবন্ধিত দলকে ডাকে না। ওখানেও একটা বৈষম্য হচ্ছে। একটা প্রশ্ন,
সেটি হচ্ছে যে নো ডাউট যে জাতীয় পার্টির যে ভোট ব্যাংক সেটি উত্তরবঙ্গ কেন্দ্রিক অনেকাংশে রয়েছে। এই রোলিং ওকে নো ডাউট যে উত্তরবঙ্গ কেন্দ্রিক জাতীয় পার্টির একটা ভালো ভোট ব্যাংক রয়েছে, অন্যান্য জায়গায়ও রয়েছে, কিন্তু উত্তরবঙ্গ কেন্দ্রিক বেশি রয়েছে। এবং সম্প্রতি যে নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছে এনসিপি, তাদেরও একটা ভালো ভোট ব্যাংক আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, যেহেতু তারা দেশ সফরে বের হয়েছে এবং সব জায়গায় উত্তরবঙ্গ থেকে স্টার্ট করেছে এবং সেখানে তাদের যেরকম জনসমর্থন বা সভা সমাবেশে যেরকম দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলোতেও রয়েছে কম্পারেটিভলি। গতকালকে থেকে দক্ষিণাঞ্চলে শুরু করেছে তারা। তো জাতীয় পার্টি যে ভোট ব্যাংক রয়েছে তাতে কি এনসিপি কতটা চ্যালেঞ্জ হিসেবে আপনারা নিচ্ছেন তাদের এই উত্থানকে? তারা আমাদের ইয়াঙ্গার ফ্রেন্ডস, সুদীপ, আমরা তাদের প্রতি স্নেহ বৎস, তাদেরকে শ্রদ্ধাও করি আমরা। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে, জনগণের কাছে যাবে, ভোট চাবে, সমাবেশ করবে, এটা খুব নর্মাল। কিন্তু তাদের মধ্যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে রাজনীতি করার একটা প্রক্রিয়াও আছে। জাতীয় পার্টিকে সংস্কার প্রক্রিয়া না ডাকাটাও একটা রাজনীতির অংশ। যে উত্তরবঙ্গ বা দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি জনপ্রিয় আছে, জাতীয় পার্টিকে চাপিয়ে দিলে, ধ্বংস করলে, প্রেশারাইজ করলে ওই ভোটগুলো হয়তো নেওয়া যাবে, এটা কখনোই হবে না। আর জাতীয় পার্টিতে উত্তরবঙ্গে ভোট বেশি, এটা যেমন সত্য, তবে দেশব্যাপী জাতীয় পার্টি জাতীয় সঙ্গে দেশব্যাপী আমাদের অনেক ভোট আছে। সিলেটে, বরিশালে, সাতক্ষীরায়, বিভিন্ন জায়গায় আমাদের ভোট আছে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। তো আমরা অনুভব করছি যে এনসিপি রাজনীতি করবে, জাতীয় পার্টি রাজনীতি করবে। এনসিপির গুরুত্বপূর্ণ দুইজন নেতা, সার্জিল আলম এবং আক্তার হোসেন, তাদের বাড়ি উত্তরবঙ্গে এবং এই আসনগুলোতে জাতীয় পার্টির ব্যাপক ভোট আছে। তো সেখানে তাদের সাথে জাতীয় পার্টির কম্পিটিশন হওয়াটাই খুব স্বাভাবিক। সেখানে এনসিপি একটি পক্ষ থাকবে, স্বাভাবিকভাবে বিএনপি পক্ষ থাকবে, জাতীয় পার্টি পক্ষ থাকবে, সদ্য ব্যাংককৃত আওয়ামী লীগও থাকবে। তো সেখানে এনসিপি একটা মাত্র পক্ষ, একচ্ছত্র পক্ষ না। তো সেটা ভোটের সময় অনেক হিসেবে বিষয় হবে। লাস্ট একটা প্রশ্ন সেটি দিয়ে শেষ করতে চাই, সেটি সরকারের সঙ্গে সরকারের যে ঐকমত্য কমিশন গঠিত হয়েছে এবং রাষ্ট্র সংস্কার প্রশ্নে অনেক কিছু অনেক আলাপ আলোচনা হচ্ছে। এই সংস্কার প্রক্রিয়াটা কতটা সফল হবে বলে আপনি মনে করছেন? এটা ব্যবহার দেখুন, সংস্কার প্রক্রিয়ায় যারা অপিনিয়ন দিচ্ছেন তারা অনেকেই কখনো পার্লামেন্টে ছিলেন না, অনেকেই কখনোই ভোটে অংশগ্রহণ করেন, আবার অনেকেই অনেক বিজ্ঞ আছেন। এবং সংস্কার প্রক্রিয়ায় যারা কমিটির সদস্য আছেন তারাও অনেকেই টোটাল বিভিন্ন কমিটির অনেকেই বিদেশেই ছিলেন, বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন। গ্রাউন্ডেড না, অনেকেই গ্রাউন্ডেড না, আবার অনেকেই খুবই সাউন্ড সলিড গ্রাউন্ডেড। ওই যে বললাম, সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণমূলক হচ্ছে কিনা, প্রতিবিম্বমূলক হচ্ছে কিনা, এবং ঐক্যমত কমিশন কোনো সংসদ না। এই সংস্কার প্রক্রিয়া ঐক্যমত কমিশন যে রিপোর্ট দিবে, এই রিপোর্ট পার্লামেন্টের উপর বাইন্ডিং না। পার্লামেন্ট সোভারেন, ঐক্যমত কমিশন সোভারেন না। এবং ঐক্যমত কমিশন প্র্যাকটিক্যালি অনৈক্যমত কমিশনে আমি বলবো, কারণ তারাও তো সকল দলকে আনতে পারে। তারা আন্দোলনে অংশগ্রহণকারী সক্রিয় দলগুলোকে ডেকেছে, সেখানেও কিছু অংশ বাদ গেছে। আর যারা আন্দোলনে অংশগ্রহণ করেনি বা যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে এখানে ডাকা হয়নি। সংস্কার কিন্তু আপনি করছেন দেশের সংস্কার, কিন্তু আপনি আন্দোলনের অংশগ্রহণকারীদের সংস্কার করছেন না। দেশের সংস্কার করলে দেশের সব মানুষের প্রতিনিধিকেই নিয়েই আপনার সংস্কার করতে হবে, সেটাই টেকসই হবে। আর সেটা ছাড়া অন্য যে মডেলে আগাচ্ছে, এটাকে আমি টেকসই মডেল মনে করছি না। আপনি যেহেতু মানে পরিবর্তিত প্রেক্ষাপটে দলের মহাসচিবের দায়িত্ব পেয়েছেন এবং সেই দলকে পুনর্গঠনের জন্য আরো বেশি সময় দেবেন, কিন্তু সরকারের সঙ্গে জাতীয় পার্টির যে বোঝাপড়াটা আপাত দৃষ্টিতে আমরা যা দেখি গণমাধ্যম কর্মী হিসেবে, তাতে হয়তো একটু খাপছা। কি মনে হয় সরকারের সঙ্গে বোঝাপড়াটা কেমন হবে? সরকারের সাথে এই মুহূর্তে আমাদের বোঝাপড়াটা বিব্রতকর। যেটি বললাম, সকল নির্বাচিত দলকে ডাকা হয়, জাতীয় পার্টিকে ডাকা হয় না। তো আমরা সেই বোঝাপড়ার দিকে তাকিয়ে নেই, আমরা জনগণের দিকে তাকিয়ে আছি। সরকারের বোঝাপড়ার সাথে আমরা আমাদের রাজনৈতিক বোঝাপড়া মিলতেও পারি, নাও মিলতে পারি। আমরা আমাদের অধিকার নিয়ে আগাবো। রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু অধিকার আছে,
নাগরিক হিসেবে অধিকার আছে, ভোটার হিসেবে অধিকার আছে, প্রার্থী হিসেবে অধিকার আছে। আমরা সরকারের কাছে আশা করবো আমাদের অধিকারগুলো যেন সরকার ক্ষুণ্ণ না করে। আর যদি আমাদের অধিকার বা কোনো দলের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, তাহলে ইতিহাস সেটাকে পরবর্তী জেলা বিশ্লেষণ করবে, এবং ইতিহাস কাউকেই তো ক্ষমা করবে না। বাংলাদেশের ইতিহাস তো কিন্তু আমরা মনে করি দল হিসাবে আমাদের অধিকারগুলো সম্মানজনকভাবে আমাদেরকে দেওয়া হোক, আমরা আমাদের দল গুছিয়ে নিই।